বঙ্গচক্ষুর লাস্ট এপিসোডে, অর্থাৎ এখন যে এপিসোড আপনারা দেখছেন তার আগের এপিসোডে জ্যোতি বসুকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। কি আলোচনা করা হয়েছিল? আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল জ্যোতি বসু পশ্চিমবঙ্গের উন্নতির জন্য বহু কাজ করেছেন, যেমন পশ্চিমবঙ্গে কম্পিউটার ঢুকতে না দেয়া বা পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে ইংরেজি তুলে দেয়া। এতে ঝাল লেগেছে বহু কমরেডের, বহু সিপিএম এর, যাকে বলে কচি মাকুদের গায়ে বেশ জ্বালা ধরেছে। তারা কমেন্ট বক্সে, সেই ভিডিওর কমেন্ট বক্সে এসে আমার মা বাবা, আমাকে, আমাদের আত্মীয় পরিজনকে, আমার শিক্ষা দীক্ষাকে তেরে গালাগাল করেছে। পারলে কমেন্ট বক্সেই আমার শ্রাদ্ধের মন্ত্রোচ্চারণ প্রায় করেছেন তারা। যাই হোক, ভেবেছিলাম যে একজন মৃত ব্যক্তিকে নিয়ে কোনো কথা বা মৃত ব্যক্তিকে নিয়ে কোন রকম এপিসোড আর করব না, কিন্তু ওই কচি মাকুড়া খুঁচিয়ে দিলেন, তাই একটু খেপে গেলাম। খেপে গিয়ে ইন্টারনেট ঘাটাঘাটি শুরু করলাম। শুরু করতে গিয়ে চোখে পড়লো জ্যোতি বসুর বহু কুকীর্তি। আর ঠিক করলাম মাঝে মধ্যেই এরকম জ্যোতি বসুর কুকীর্তি তুলে ধরবো বঙ্গচক্ষু ইউটিউবের চ্যানেলে এপিসোডের মাধ্যমে। আজকে সেই রকমই একটি কুকীর্তির কথা আপনাদের সামনে নিয়ে এসেছি। একটু ধৈর্য ধরে শুনবেন, তার কারণ এই বিষয়টি একজন বিখ্যাত বাঙালি, যিনি শুধু বাংলাকে নয় গোটা ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরেছিলেন। কিভাবে? এই বাংলারই একজন সুসন্তান, যিনি লন্ডন থেকে ব্যারিস্টার হয়েছিলেন, অর্থাৎ আইন নিয়ে পড়াশোনা করে পাশ করেছিলেন, নামী উকিল ছিলেন। এই বিখ্যাত বাঙালি শুধু ভারত নয়, গোটা এশিয়া মহাদেশের মধ্যে প্রথম ব্যক্তি ছিলেন যিনি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার করেছিলেন, অর্থাৎ প্রথম ভারতীয় এবং প্রথম এশীয় হিসাবে 1958 সালে ইংলিশ চ্যানেল সাঁতরে পার করেছিলেন। সেই শিরোপা তার মাথায় ছিল এবং তার এই কৃতিত্বের জন্য তাকে 1959 সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় এবং তারপরে তিনি আরো 7টি আলাদা আলাদা সমুদ্র সাঁতরে পার করেছিলেন এবং এই তার কৃতিত্বের জন্য 1967 সালে তাকে পদ্মভূষণ সম্মান দেওয়া হয়। শুধু তাই নয়, তার এই কৃতিত্বের জন্য তাকে পরবর্তীকালে ব্লিটজ নেহেরু ট্রফি দিয়েও সম্মানিত করা হয়ে যায়। কার কথা বলছি? কে এই ব্যক্তি? সেই ব্যক্তি আর কেউ নন, মিহির সেন, প্রথম এশীয়, প্রথম ভারতীয় সাঁতারু যিনি সাঁতরে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, যিনি পশ্চিম বাংলা তথা ভারতবর্ষকে বিশ্বের মানচিত্রে তুলে ধরেছিলেন সাঁতারের দিক থেকে। তিনি কি শুধুই সাঁতারু ছিলেন? না, তিনি শুধু সাঁতারু ছিলেন, তিনি ছিলেন একজন নামকরা আইনজীবী। শুধু সাঁতার বা আইন পেশাতেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। একটি কথা প্রচলিত আছে যে বাঙালিরা নাকি ব্যবসা করতে পারে না। সেই প্রচলিত কথাকে ভেঙে মুচড়ে দুমড়ে দিয়ে তিনি প্রমাণ করেছিলেন বাঙালিরাও ব্যবসা করতে পারে। তিনি উন্নত মানের রেশমের ব্যবসা শুরু করেন, রেশম রপ্তানি শুরু করেন। তার সেই উন্নত মানের রেশম ব্যবসার জন্য ভারত সরকার তাকে মান্যতা দেয়, তাকে অনুমতি দেয় রেশম রপ্তানি করার। তার ব্যবসা ধীরে ধীরে বাড়তে থাকে। কলকাতা শহরের বিভিন্ন এলাকায় তিনি কারখানা প্রতিষ্ঠা করেন, 3-4টি কারখানা প্রতিষ্ঠা করেছিলেন, একটি বড় দোকানও ছিল। অতি উৎকৃষ্ট মানের রেশম রপ্তানির জন্য তার এই ব্যবসার বেশ সুনাম হয় এবং খুব দ্রুত তিনি ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় রেশম রপ্তানিকারক কোম্পানিতে পরিণত হন। এই ব্যক্তি ছিলেন মিহির সেন, একাধারে সাঁতারু, আইনজীবী, ব্যবসায়ী। এই মিহির সেনের জীবন রীতিমতো তিতিবিরক্ত করে দিয়েছিলেন কে? কমরেড জ্যোতি বসু। মিহির সেনের করুণ পরিণতি হয়েছিল। একজন সাঁতারু, একজন বিখ্যাত আইনজীবী, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শেষ জীবনে নিঃস্ব হয়ে মারা গিয়েছিলেন। সেই ঘটনাই আজকের প্রতিবাদ্য বিষয়। কি হয়েছিল? কেন এই পরিস্থিতি হয়েছিল? মিহির সেনের জীবন এইভাবে এগিয়ে চলছে। তিনি সাঁতারে নাম করেছিলেন, আইনজীবী হিসাবেও নাম করেছিলেন এবং তার ব্যবসাও বেশ ফুলে ফেঁপে উঠেছিল। এরকম চলতে চলতেই আসে 1977 সাল।
পশ্চিমবাংলার রাজনীতি তখন উত্তাল, কংগ্রেসের গমন এবং সিপিএম সরকারের আগমন ধ্বনিত হচ্ছে পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে, পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। 1977 সালের গোড়ায় জ্যোতি বসু প্রায় কনফার্ম, সিপিএম প্রায় কনফার্ম যে বামফ্রন্ট ক্ষমতায় আসছে, পশ্চিমবঙ্গের মসনদে বসতে চলেছে বামফ্রন্ট। জ্যোতি বসু মিহির সেনের কাছে প্রস্তাব পাঠালেন সিপিএম এর হয়ে প্রচার করতে হবে, বামফ্রন্টের হয়ে প্রচার করতে হবে। মিহির সেন ফুৎকারে উড়িয়ে দিলেন সেই প্রস্তাব, সরাসরি স্পষ্টভাবে জানিয়ে দিলেন কমিউনিজমে বিশ্বাস করি না, বামফ্রন্টের হয়ে প্রচার করব না। শুধু তাই নয়, যেদিন তার কাছে এই প্রস্তাব আসে তার পরের দিনই তিনি নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করলেন। রাগ হলো জ্যোতি বসুর। দোর্দণ্ড প্রতাপ নেতা, দাপুটে নেতা জ্যোতি বসু মিহির সেনের এই আস্ফালন মেনে নিতে পারেননি, রাগ পুষে রেখেছিলেন জ্যোতি বসু। 77 সালে কিছুদিনের মধ্যেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলো। বাংলার মানুষের প্রবল জনসমর্থন নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় আসলো। মুখ্যমন্ত্রীর চেয়ারে আসীন হলেন জ্যোতি বসু। মুখ্যমন্ত্রী হয়ে মিহির সেনকে কিন্তু ভুলে যাননি জ্যোতি বসু। মনে রেখেছিলেন যে তার প্রস্তাব ছিল বামফ্রন্টের হয়ে প্রচারের জন্য মিহির সেনের কাছে, মিহির সেন সেই প্রচারের প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন, মনে রেখেছিলেন। এইবার প্রতিশোধের পালা। তিনি জানতেন মিহির সেনের কোম্পানি রয়েছে, রেশম উৎপাদনকারী কোম্পানি রয়েছে, জামা কাপড় তৈরির কোম্পানি রয়েছেন। সেসব জায়গায় জ্যোতি বসু কি করলেন? নিজের পেটোয়া গুন্ডাদের দিয়ে সিটু অর্থাৎ সিপিএম এর শ্রমিক সংগঠনের ইউনিট খোলালেন। ফলে যা হওয়ার তাই হলো। এই কারখানাগুলোয় নিত্য ধর্মঘট, অশান্তি, কোম্পানির মালিকদের সঙ্গে কর্মচারীদের কোন রকম বাগবিতণ্ডা হলেই ঝামেলা, হুজ্জুতি, ধর্মঘট, বন্ধ। এমনকি লরি বোঝাই করা মাল যেগুলো রপ্তানির জন্য রেডি হয়েছে, সেই বোঝাই করা মাল ভর্তি লরি জ্বালিয়ে দেওয়া হতো। সামনেই পুলিশ দাঁড়ানো থাকতো, মুখে কুলুপ। আলিমুদ্দিন থেকে তখন কন্ট্রোল হতো পুলিশ। আলিমুদ্দিন মানে সিপিএম এর পার্টি অফিস থেকে পুলিশ কন্ট্রোল হতো। এখন বলেন না অনেকে পুলিশ মমতার দলদাস। তাদের জেনে রাখা উচিত সিপিএম এর মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলে পুলিশটা কন্ট্রোল হতো ওই আলিমুদ্দিন সিপিএম এর পার্টি অফিস থেকে। তা যেটা বলছিলাম, ট্রাক ট্রাক মাল জ্বালিয়ে দেওয়া হতো পুলিশের সামনে, পুলিশ মুখে কুলু পেটে দাঁড়িয়ে থাকতো, কোনো প্রতিবাদ নেই। ফলে মিহির সেনের ফুলে ফেপে ওঠা সুন্দর ব্যবসা কিছুদিনের মধ্যেই ডুবন্ত ব্যবসায় পরিণত হলো। ধসে পড়লো তার ব্যবসা। মিহির সেনের স্ট্রোক হলো, আক্রান্ত হলেন অ্যালজাইমার রোগে, ভুলে যেতে থাকলেন অতীতের বিভিন্ন স্মৃতি। অনেকেই ভাবছিলেন মিহির সেনের এই দশা দেখে, এই পরিণতি দেখে জ্যোতি বসু হয়তো করুণা করবেন, তাকে ছেড়ে দেবেন, কিন্তু তা নয়। মিহির সেনের বিধি বাম। বাম মানে শুধু বাম নয়, বাম মানে জ্যোতি বসু। কি করেছিলেন এরপরে? অসুস্থ মিহির সেনকে বিভিন্ন কেসে ফাঁসানো হতে থাকে। পুলিশ তার বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তার বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। মিহির সেন এবং তার পরিবারকে নিঃস্ব করে ছাড়া হয়। মাথার ছাদ, গায়ের বস্ত্র, মুখের অন্নটুকুনি জোগাড় করার মতো অবস্থায় মিহির সেনরা ছিলেন না। মিহির সেনের ব্রিটিশ বধূ বিভিন্ন কেসে যখন আদালতে হাজিরা দিতে হতো, মিহির সেনকে নিয়ে যেতেন, তখন বামফ্রন্টের আইনজীবীরা মিহির সেনকে টিটকিরি করতেন। এরকম ভাবেই কাটতে থাকলো বহু বছর। 1988 সাল নাগাদ জ্যোতি বসু আবার মিহির সেনের কাছে প্রস্তাব পাঠালেন, বামফ্রন্টে জয়েন করো, আমাদের সঙ্গে যোগদান করো, তোমাকে ক্ষমা করা হবে। দৃঢ়চেতা মিহির সেন, মেরুদণ্ড সোজা করে চলা মিহির সেন, যিনি ভারতবর্ষের মাথায় পালক লাগিয়েছিলেন প্রথমবারের জন্য ইংলিশ চ্যানেল বিজয় করে, সেই মিহির সেন এইবারেও জ্যোতি বসুর প্রস্তাব নাকচ করলেন। দোর্দণ্ড প্রতাপ জ্যোতি বসু এবারও ক্ষিপ্ত হলেন। ফলে অত্যাচার জারি রইল। 1993 সালের ঘটনা। কেন্দ্রে তখন কংগ্রেস সরকার, প্রধানমন্ত্রী নরসিমহা রাও, সেই সময় ক্রীড়ামন্ত্রী ছিলেন বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র সবসময় মানবিক। তিনি জানতেন মিহির সেনের সঙ্গে কি অত্যাচার বামফ্রন্ট সরকার এবং মুখ্যমন্ত্রী জ্যোতি বসু করেছেন। মানসিক অত্যাচার যেই লেভেলে মিহির সেনের উপর করা হয়েছিল, মিহির সেনের স্মৃতি প্রায় বিলোপের মুখে, অ্যালজাইমার রোগে আক্রান্ত, টাকা পয়সা নেই, প্রায় নিঃস্ব। মমতা বন্দ্যোপাধ্যায় দৌড়াদৌড়ি করে নিজের ক্রীড়ামন্ত্রী থাকাকালীন মিহির সেনের জন্য কেন্দ্রীয় সরকারের পেনশনের ব্যবস্থা করলেন।
সামান্য পেনশন পেতেন মিহির সেন, যেটি ছিল তার মারা যাওয়া পর্যন্ত শেষ সম্বল, বেঁচে থাকার শেষ ভরসা। 1997 সালে মিহির সেন মারা গেছেন। এইবার হয়তো নিস্তার পাবেন মিহির সেন, তার কারণ মৃত ব্যক্তির সঙ্গে শত্রুতা আর কিসের? মারা যখন গেছেন, পুরনো রাগ মনে রেখে আর লাভ কি? কিন্তু না, তিনি জ্যোতি বসু, কমিউনিস্ট সম্রাট, সিপিএম এর মুখ্যমন্ত্রী। এত সহজে মিহির সেনকে কি ছেড়ে দেয়া যায়? মিহির সেনের এক কন্যা ছিলেন, লন্ডনে থাকতেন। তিনি এসেছিলেন, তার বাবা মারা যাওয়ার পরে তিনি তার বাবার ফ্ল্যাটে এসেছিলেন। এসে দেখেন ফ্ল্যাট তছনছ করা। তার বাবার সাঁতারের স্বীকৃতি স্বরূপ যে সমস্ত পুরস্কার পেয়েছিলেন, সেগুলি অর্ধেক চুরি হয়ে গেছে। পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের মেডেল কিচ্ছু নেই ফ্ল্যাটে। মাঝে মধ্যেই মিহির সেনের কন্যার কাছে আসতো থ্রেট কল। এখন দেখছেন না, শুনছেন না, থ্রেট কালচার। সেই সময় যখন এত মিডিয়া ছিল না, কিছু কিছু মানুষ সে সমস্ত খবর বলে গেছেন, লিখে গেছেন বলে এখন আমরা জানতে পারি। সেই সময় মিহির সেনের কন্যার কাছে থ্রেট কল আসতো। এই কমিউনিস্ট সম্রাট জ্যোতি বসু এইভাবে একজন কৃতি বাঙালি, একজন কৃতি ভারতবাসীকে অত্যাচার করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত। শুধুমাত্র একটাই তার অপরাধ ছিল। কি অপরাধ ছিল? কমিউনিজমে বিশ্বাস করি না, সিপিএম এর হয়ে প্রচার করতে পারবো না, বামফ্রন্টের হয়ে প্রচার করতে পারবো না, এইটুকুনি শুধু অপরাধ। বলেন না অনেকে রিগিং হয়, ভোট দিতে দেয় না, সিপিএম বড় বড় কথা বলে না। তাদের জানা উচিত শুধুমাত্র প্রচার করতে অরাজি হওয়ার ফলে একজন সাঁতারু, যিনি দেশের নাম পৃথিবীর বুকে উজ্জ্বল করেছিলেন, তার কি করুণ পরিণতি হয়েছিল। এটি তো গেল কুকীর্তির 1 নম্বর এপিসোড। এইরকম টানা এপিসোড চলবে বন্ধুরা, দর্শক বন্ধুরা, এরকম টানা এপিসোড চলবে। জ্যোতি বসুর বিভিন্ন কুকীর্তির এপিসোড প্রতি সপ্তাহে একটা করে আসবে। আপনারা সঙ্গে থাকুন এবং এই সমস্ত বিষয় সম্পর্কে অবহিত হন। যারা জানে না তাদের জানান। আপনাদের বলে রাখি, আজকের প্রতিবেদনটি বার্তা টুডে বলে একটি ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে নেওয়া। এই প্রতিবেদনটি বার্তা টুডে ওয়েবসাইটে 2020 সালের 26শে মে প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে ঢুকেও আরো বিস্তারিতভাবে পড়ে নিতে পারেন। আজকের এপিসোড সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।